আসসালামু আলাইকুম। হৃদিতা গল্পের 13 নম্বর পার্ট এবং লাস্ট পার্ট। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আজ তার স্বামীর এরকম পশুর আচরণ দেখে ঘৃণায় কান্না করতে লাগলো এবং তার স্বামীর প্রতি যে ভালোবাসা ছিল সেটা নিমিষেই ঘৃণায় পরিণত হয়ে গেল। রাতটা হৃদিতার নির্ঘুমে কেটে গেল। ওপর দিকে তার স্বামীর যেন শান্তির ঘুম ঘুমাচ্ছে। সকালবেলা কেমন জানি মাথা ব্যথা অনুভব করে ঘুমটা ভেঙে গেল। দুই হাত দিয়ে মাথা চেপে চোখ মিলে সামনে তাকাতে আমার চোখ যেন কপালে উঠে গেল। কি ব্যাপার হৃদিতা, আমার বিছানায় হাঁটু মেরে বসে কান্না করছো কেন? আর তার পরনে বস্ত্র এরকম এলোমেলো কেন? এসব চিন্তা ভাবনা বিচ্ছেদ ঘটিয়ে হৃদিতাকে জিজ্ঞেস করলাম। অবাক হয়ে বললাম, তুমি আমার বিছানায় কি করে এলে? হৃদিতা কান্না করে বলে, চুপ, আরেকটা কথা আপনি বলবেন না। খুব সাধু সাদা হচ্ছে। কি মনে করছেন আমি আপনার প্রতি দুর্বল দেখে মদ খেয়ে এসে আমার সঙ্গে যা ইচ্ছা তা করবেন আর সেটা আমি মুখ বুজে সহ্য করব? কখনোই না। কাল রাতে ড্রিঙ্ক করার পর নিমিষেই মনে পড়ে গেল নেশার ঘরে তাহলে হৃদিতার সঙ্গে নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। এ আমি কি করেছি? এ বড্ড অন্যায়। নিজের প্রতি নিজের ধিক্কার আসছে। এটা ভাবতে হৃদিতা বলল, আমি আর এখানে থাকবো না। যেখানে স্বামীর ভালোবাসা নেই, স্ত্রীর প্রাপ্য মর্যাদা নেই, সেখানে না থাকাই ভালো। ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে আপনার রাগ ভাঙে আপন করে নেব, কিন্তু সে সুযোগ আর হলো না। হৃদিতা অবিরাম কান্না করে বলল। আমি তখন নিশ্চুপ হয়ে আছি। আমাকে তাড়ানোর জন্য তো আপনি মদ খেতে শুরু করেছেন। হয়তো ভেবেছেন এই মদ খেয়ে এসে আমার সঙ্গে শারীরিক নির্যাতন করলে আমি চলে যাব। এই সবই ভেবে তো এসব করছেন, তাই না? ও সহায় দৃষ্টি তাকিয়ে বলল হৃদিতা। আমি আসলে বলতে হৃদিতা আমার কথা থামিয়ে বলল, এই মুখে আমার নাম আর নিবেন না প্লিজ। আপনার এই ভালো মুখোশের পিছনে একটা নরপশু আচরণ দেখেছি, সেটা আমি কখনোই ভুলতে পারবো না। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ড্রিঙ্ক করিনি। ওই জুয়েল আমাকে জোর করিয়ে এইসব ছাইপাস খাইয়েছে, নয়তো কখনো এসব খেতাম না। সূচনা থেকে বললাম। দিদা বলল, এসব এখন মিথ্যা বলে সত্যটাকে ধামাচাপা দিয়ে রাখতে পারবেন না। প্রকৃতপক্ষে আপনি আমাকে তাড়ানোর জন্য এসব অবলম্বন করছেন। তোমার সঙ্গে মিসবিহেভ করলে তো অনেক আগেই করতাম, তা তো করিনি। কাল রাতে দুর্ঘটনা ভেবে ভুলে যাও প্লিজ, অনুরোধ ছুড়ে বললাম। দিদা বলল, সম্ভব না, আমি আজকেই চলে যাচ্ছি। তখন আমি নিশ্চুপ হয়ে আছি। এই বলে তাই ব্যবহৃত জিনিসপত্র সুটকেসে ভরে যেই রুম থেকে বের হবে ঠিক তখনই হৃদিতার সামনে দাঁড়িয়ে বললাম, আমি বললাম, সত্যি কি চলে যাচ্ছ? দিদা বলল, যে স্বামী রাতের আধারে মদ খেয়ে সে তার স্ত্রীর সঙ্গে অসভ্যতামনি করে, সে আর যাই হোক ভালো কেউ হতে পারে না। তার কাছে থাকার চেয়ে একাকে থাকাই ভালো। হৃদিতা মুখ ফিরে বলে উঠল, বিশ্বাস করো, আমি এইসব ছাইপাশ আগে কখনো ছুঁয়ে দেখিনি। কাল রাতে হঠাৎ আমাকে ড্রিঙ্ক করতে বাধ্য করেছে, নয়তো কখনো এসব খেতাম না। আপনার সব অবহেলা মেনে নিতে পারবো, কিন্তু নেশা করে নিজেকে তিলে তিলে শেষ করবেন তা আমি দেখতে পারবো না। প্রয়োজন ক্রমে আমাদের মাঝে ডিভোর্সের ব্যবস্থা গ্রহণ করব। তবুও আপনি ভালো থাকেন। আমাকে তাড়ানোর জন্যই তো এসব প্ল্যান আপনার। হৃদিতা ভুল বুঝে বলল। তখন আমি নিশ্চুপ হয়ে আছি। হৃদিতা বলল, অনেক হয়েছে, এবার আমাকে যেতে দিন। আমি বললাম, হৃদিতা তুমি কিন্তু আমাকে রীতিমতো ভুল ভাবছো। হ্যাঁ মানছি, কাল রাতে যা হয়েছে সেটা অন্যায়, কিন্তু কালের টুপিকটা নিয়ে তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। হৃদিতা জিজ্ঞাসা দৃষ্টিতে বলল, কোন অধিকার নিয়ে এখানে থাকবো বলতে পারো? তখন আমি নিশ্চুপ। আমাদের বিয়ের প্রায় 2 মাস হয়ে গেল। কই কখনো তো আমার সঙ্গে ভালোভাবে কথা বলনি। আমি একবারে কথা বললো তুমি এড়িয়ে যেতে। তখন তুমি অফিসের কাজ করতে, লাঞ্চের সময় ঠিকই ফোন কিংবা মেসেজ বলতাম, খাবার খেয়েছো কিনা। তুমি তো আমার কথা জিজ্ঞেস করতা না যে আমি খেয়েছি কিনা। গ্রামে যখন কাকিমা তানিশার সঙ্গে একত্রে থাকতাম তখন তোমার অবহেলাগুলো সহ্য করে নিতে সহজ হতো। তখন কথা বলার জন্য তানিশা কিংবা কাকিমা থাকতো। কিন্তু ঢাকায় এসে তো সারাক্ষণ বাসাতে একাই থাকতে হচ্ছে, যার দরুন একাকিত্ব থাকার কষ্টটা আমাকে কুরে কুরে খাচ্ছিল। একাকিত্ব রেশ কাটানোর জন্য যখন তোমার ফোনে কল কিংবা মেসেজ দিতাম কথা বলার জন্য, তখন তুমি আমার কল মেসেজ দেখেও না দেখার ভান করো। ফোনটা অবহেলা রেখে দিতে, সেটা আমি ভালো করে বুঝতে পারতাম। তারপর কেন জানি আমার কাছে মনে হতো তুমি ঠিকই আমাকে মেনে নিবে। সে ধারণা আমার ভুল প্রমাণিত হয়েছে। কাল রাতে তোমার পশুর আচরণ আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে। যাই হোক, এতদিন তোমাকে অনেক বিরক্ত করেছি, আর বিরক্ত করতে চাই না। ভালো থেকো। হৃদিতা এইটুকু বলে আমাকে পাশ কাটিয়ে গুটিসুটি পায়ে চলে যেতে লাগলো। তাকে কি বলে আটকাবো? যদিও ও বিয়েটা আমাকে বাধ্য করে করতে হয়েছে, কিন্তু হৃদিতাকে কখনো স্ত্রী হিসেবে মেনে নেয়নি। সে আমার জন্য রোজ খাবার নিয়ে টেবিলে বসে থাকলেও তার সঙ্গে কখনো খাবার খেতাম না। ঢাকায় এসে হৃদিতাকে তো একাকিত্ব রেখে দিয়েছিলাম। কখনো অফিস থেকে একটু আগে এসে তার সঙ্গে সময় কাটাইনি। হৃদিতাকে এইভাবে অবহেলা করাটা আমার উচিত হয়নি। তার উপর কাল যে ঘটনা ঘটেছে, এতে নিশ্চয়ই হৃদিতা আমার উপর রেগে আছে। এর জন্য হয়তো চলে যেতে চাচ্ছে। যেভাবেই হোক হৃদিতাকে ফিরাতে হবে। যেই ভাবা সেই কাজ। দ্রুত বাহিরে এসে ডান বামে খুঁজতে লাগলাম। কিছু দূরে যেতে লক্ষ্য করলাম হৃদিতা একটা রিকশায় উঠেছে এবং রিকশাওয়ালা মামা তার রিকশা নিয়ে রওনা দিবে। তার মধ্যে ওখানে দৌড়ে রিকশাওয়ালা মামাকে গিয়ে বললাম, রিকশালার সামনে গিয়ে বললাম, মামা দাঁড়ান। রিকশাওয়ালা মামা বলে, কি করছেন বাবা, অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো। আমি বললাম, হলে হতাম, সমস্যা নেই, কিন্তু ম্যাডামকে নিয়ে কোথায় যাচ্ছেন? রিকশাওয়ালা মামা বলল, এই তো বাস স্ট্যান্ডে। হৃদিতা রেগে বলল, মামা আপনি জলদি যান তো, এইসব পাবলিকের ফালতু বকবক শোনা থেকে না শোনাই ভালো। হ্যালো, আমি তোমার কাছে ফালতু পাবলিক হয়ে গেলাম? রিকশায় উঠে বললাম, মামা আপনি এনাকে কিছু বলছেন না কেন? হৃদিতা বিরক্ত হয়ে বলল,
মামা বললো, বাবা অপরিচিত মেয়ের সঙ্গে এভাবে রিক্সায় ওঠা উচিত না, অনুগ্রহ করে নেমে যাও। আমি বললাম, মামা আপনি বুঝছেন না, এ আমার সহধর্মিনী হৃদিতা। আজ একটু মন মালিন্য হয়েছে দেখে রাগ করে তার বাপের বাড়ি চলে যাচ্ছে। বিশাল মামা হেসে বলল, ও এই ব্যাপার। আমি বললাম, মামা আপনি রিক্সা ঘোরান, বাস স্ট্যান্ডে যেতে হবে না, পার্কে এইদিকে নিয়ে যান। হৃদিতা রেগে বলল, আপনি রিক্সা থেকে নামবেন নাকি লোকজন ডেকে এনে কোনো পিটুনি খাওয়াবো? হেসে বললাম, তোমার ইচ্ছা। কে কোথায় আছো? হৃদিতা চিৎকার মেলে বলতে যাবে তার আগে হৃদিতার মুখ চেপে বললাম, তোমার মাথার তার কি সত্যি ছিঁড়ে গেল নাকি? হ্যাঁ, আপনার রিক্সা থেকে নামবেন নাকি আমি সত্যি সত্যি লোকজন ডাকবো? হৃদিতা রেগে বলল, না থাক, পাবলিকে কিছু বলতে হবে না, আমি নিজে নেমে যাচ্ছি। ভেবেছিলাম তোমার অভিমান ভাঙে পার্কে ঘুরতে যাব, কিন্তু তার হলো না। মামা রিক্সা থামান, একটু অভিনয় করে বললাম। এদিকে হৃদিতা আমার রিক্সা থেকে নামার কথা শুনে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, কিছু বললো না। হয়তো হৃদিতা ও চাচ্ছে রাগ ভাঙিয়ে বাসায় নিয়ে যাব। মামা আপনি বরং উনাকে বাস স্ট্যান্ডে নিয়ে যান। ভেবেছিলাম আমার কথা ও শুনবে, কিন্তু তার হলো না বলে রিক্সা থেকে নেমে পড়লাম। হৃদিতা আমার দিকে অসহায়ভাবে তাকে বোঝাতে চাচ্ছিল যে আমার সঙ্গে যেতে রাজি, সেদিকে ভ্রুক্ষেপই না দিয়ে বললাম, মামা আপনি দাঁড়িয়ে আছেন কেন, নিয়ে যান ওনাকে। এই বলে ওখান থেকে সরে আসলাম। আপনারা কি ভাবছেন বাসায় চলে আসছি? বাসায় চলে আসছি না, হৃদিতা যে রিক্সায় যাচ্ছে তার পিছনে আরেকটা রিক্সাতে উঠে তাকে ফলো করছি, দেখি সে কোথায় যায়। অপরদিকে দেখলেন মামাও এক নাম্বার একটা স্বার্থপর, শুধু তার নিজের রাগ অভিমানটা সে প্রাধান্য দেয়। আমি যে তার সঙ্গে অভিমান করে আছি সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। হৃদিতা কান্না করে রিক্সাওয়ালা মামাকে বলল, রিক্সাওয়ালা মামা বলল, দেখো মা, স্বামী স্ত্রীর মাঝে এসব মান অভিমান ভুল বুঝাবুঝি হয়ে থাকে, বলে কি চলে যেতে হয়? আমি বলি কি, তুমি বরং বাসায় ফিরে যাও। ওই বাসায় আমি আর যাব না, আপনি আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যান। হৃদিতা কান্না করে বলে। রিক্সাওয়ালা মামা বলে, আচ্ছা ঠিক আছে। এইদিকে আমি বললাম, রে সেরেছে, হৃদিতা তো সত্যি সত্যি বাস স্ট্যান্ডে চলে আসলো, তার মানে গ্রামে চলে যাবে না, সেটা হতে দেওয়া যাবে না, তার আগে আমাকে কিছু একটা করতে হবে। হৃদিতা এদিকে বাস স্ট্যান্ডে গিয়ে রীতিমতো বক্সিগঞ্জের কাউন্টারে গিয়ে টিকিটও কিনে ফেলেছে। বেশ, হৃদিতার আগে রুনি সেই বাসে উঠে পড়লো, তাকে সারপ্রাইজ দেবে বলে। কিছুক্ষণ পর হৃদিতা বাসে উঠে পড়লো, ডানে বামে তাকে তার সিট খোঁজার চেষ্টা করলো এবং পেয়েও গেল। হৃদিতা তার মতো সিটে বসে চোখের জল মুছছে। চোখ মুছতে লাগলো। এদিকে বাসে এক ঝালমুড়িওয়ালার কাছ থেকে মিনি দোকানটা নিয়ে রনি হৃদিতার কাছে গিয়ে বলল, ম্যাডাম ঝালমুড়ি খাবেন? হঠাৎ রনির কণ্ঠ শুনে হৃদিতা উপর দিকে তাকিয়ে রনিকে ঝালমুড়িওয়ালার এই অবস্থা দেখে তার নিজের হাসি আর চেপে রাখতে পারলো না, কান্না মাখা হাসি দিয়ে বলল, তুমি এখানে কেন? আমি বললাম, আমার বউটাকে ফিরিয়ে নিয়ে যেতে আসছি। হৃদিতা বলল, তখন ফিরালেন না কেন? আমি বললাম, দেখতেছিলাম তুমি কি আমাকে সত্যিই ছেড়ে যাও নাকি সব রাগ অভিমান ভুলে গিয়ে আমার কাছে ফিরে আসো, সেটাই দেখতেছিলাম। বলল, তো কি দেখলেন? কি? আমি দেখলাম আমার স্ত্রী নিজের রাগ অভিমান প্রতি অটুট, সে তার স্বামীকে ছেড়ে সত্যি চলে যাচ্ছে, তাই তো ফিরিয়ে নিয়ে যেতে আসলাম। হৃদিতা মুখ ফুরিয়ে বলল, সরি, এখন আর সম্ভব না, অনেক দেরি করে ফেলেছো। আমি বললাম, আমি কথা দিচ্ছি এখন থেকে তোমাকে আর কখনো অবহেলা করব না, কষ্ট দিব না, সব সময় ভালোবাসবো, যথেষ্ট সময় দিব, তবে তোমাকে এড়িয়ে চলবো না। প্লিজ তবু আমার সঙ্গে বাসায় চলো প্লিজ। হৃদিতা তখন নিশ্চুপ হয়ে আছে। আমি বললাম, হৃদিতা চুপ করে থেকো না, বাস কিন্তু এখনই ছেড়ে দেবে, আর দেরি করো না, আমার সঙ্গে বাসায় চলো প্লিজ। বললো, না যাবো না। আমি বললাম, এই বাস ভর্তি লোকের সামনে কোনো সিন ক্রিয়েট করো না, প্লিজ বাসায় চলো। হৃদিতা তার স্বামীর এরকম অনুরোধে তার রাগ অভিমান নিমিষে পানি হয়ে গেল। হৃদিতা বলল, আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে বাসায় ফিরবে, তবে আমার মাথায় হাত রেখে তোমাকে অভিজ্ঞা করতে হবে, আর কোনোদিন ওইসব ড্রিঙ্ক করবে না। আমি বললাম, আচ্ছা বাবা ঠিক আছে, করবো না, এখন তো চলো। হৃদিতা বলল, আচ্ছা ঠিক আছে চলো। বাস থেকে নামার পর হৃদিতা বলল, তোমার জন্য শুধু শুধু 500 টাকা জরিমানা খেতে হলো। আমি বললাম, কোথায় জরিমানা খেলে? হৃদিতা বলল, এই যে বাসের টিকিট কেটেও যেতে পারলাম না, মাঝখান থেকে টাকাটা উধাও হয়ে গেল। আমি বললাম, তোমার তো শুধু টাকা চলে গেল, আর আমার কাছ থেকে যে বউ চলে যাচ্ছিল, সে একবার চলে গেলে তাকে কোথায় খুঁজে পেতাম? তা হিসেবে বলল, আরেকটা বিয়ে করে নিতে, তাহলে ঝামেলা চুকে যেত। হ্যাঁ আমি সেটাই ভাবছি, আরেকটা বিয়ে করলে মন্দ হয় না। কথা শুনে হৃদিতা রেগে গলা চেপে ধরে বলে উঠলো, আমাকে অবহেলা করবি তো মেনে নিব, কিন্তু আরেকটা বিয়ে করার কথা মুখে নিবি তো গলা চেপে মেরে ফেলবো। বললাম, আর এই করছো কি, ছাড়ো আমাকে, পাঠক ভাইয়েরা তো দেখছে। হৃদিতা বলল, দেখলে দেখুক, তাতে আমার কি? এই যে ভাইয়েরা দেখলেন তো, হৃদিতা আমার কাছ থেকে আরেকটা বিয়ে করার কথা শুনে কেমন খেপে গেছে। যাই হোক, আমি বরং হৃদিতাকে সামলাই, আপনারা আপনাদের বউ কিংবা গার্লফ্রেন্ডকে সামলান। আল্লাহ হাফেজ, গুড বাই।